নমস্কার। বাংলার সাহিত্যে আপনাদের জানাই স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক শ্রীমতী লীলা মজুমদারের কাগ নয় গল্পগুচ্ছ থেকে একটি গল্প, তানির ডায়েরি। প্রথমেই জেনে নেব লীলা মজুমদারের সম্পর্কে কিছু কথা। লীলা মজুমদার ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখিকা। 26শে ফেব্রুয়ারি 1908 সালে কলকাতার রায় পরিবারের বাড়িতে তার জন্ম হয়। তার পিতার নাম প্রমাদ রঞ্জন রায় ও মাতার নাম সুরমা দেবী। জন্মসূত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন লীলা মজুমদারের জ্যাঠামশাই। সেই সূত্রে তিনি ছিলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন। তিনি বাল্যকালে শিলংয়ে পড়াশোনা করার পর পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স হন। 1933 সালে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন ডাক্তার সুধীর কুমার মজুমদারের সঙ্গে। তাদের সন্তান দুইটি। লীলা মজুমদারের স্বামী সারা জীবন ওনাকে সাহিত্য চর্চায় উৎসাহী করতেন। পরে 1956 সালে তিনি কলকাতা বেতারে যোগ দেন। 1975 সাল থেকে শান্তিনিকেতনে এসে থাকতে শুরু করেন লীলা মজুমদার এবং পরবর্তী জীবনে তিনি বিশ্বভারতীর ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা হিসাবে নিযুক্ত হন। সেখানেই 2007 সালের 5ই এপ্রিল তার মৃত্যু হয়। তিনি বহু সংখ্যক গল্প, প্রবন্ধ, উপন্যাস রচনা করেছেন এবং বহু পুরস্কার ও সম্মানে ভূষিতও হয়েছিলেন। ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, সব ভুতুড়ে, মাকু, বক ধার্মিক, আগুনি বেগুনি, আষাঢ়ের গল্প, শিবুর ডায়েরি, কাগ নয়, খেরোর খাতা, মণিমালা ইত্যাদি। তিনি তার প্রথম আত্মজীবনী আর কোনখানের জন্য 1969 সালে রবীন্দ্র পুরস্কার পান। এছাড়াও তিনি ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, ভুবনমোহিনী দাসী সুবর্ণ পদক পুরস্কার, ডি লিট ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের কাগ নয় গল্পগুচ্ছ থেকে গল্প তানির ডায়েরি। এই যে বড় বনটা দেখছো, এতে হাজার হাজার গাছ আছে। শাল, সেগুন, আম, কাঁঠাল, কি ভালো ভালো সব গাছ। তার কাঠ দিয়ে কত কি জিনিস তৈরি হয়। জাহাজে করে বিলেতে যায় এসব কাঠ, তা জানো? যে সে কিন্তু এ গাছ কাটতে পারে না। দপ্তরখানা থেকে টাকা জমা দিয়ে সিলমোহর করে চিঠি আনতে হয়। জানো, আগে আমার বাবা এই বনের চৌকিদার ছিল। চকচকে পেতলের তকমা আছে বাবার। বাবার নাম আগুলা। দপ্তরের ছোট সাহেব যেই ডাকতো, বাবা ছুটতে ছুটতে যেত। বাবা না গেলে কোনো কাজই হতোই না, এখনো হয় না। ভয়ঙ্কর ভালো আমার বাবা। এই বনটার নাম ভিমনি। সেকালে এই বনে বাঘ একদম ঠিক ঠিক করত। একা কেউ বেরোতো না। সন্ধ্যের আগে সবাই বাড়ি ফিরে ঘরে দৌড় দিয়ে বসে থাকত। আমার প্রাণের বন্ধু শিবুর দাদু বলে, বাঘরা নাকি সব হন্যে হয়ে ঘুরে বেড়াতো। মানুষের মতো গলা করে একবার দাদুকে রাত দুপুরে ডেকেছিল। ও ছোকনা, বাড়ি আছো? হাতান্তরে পড়েছি, দোর খোলো। দাদু হয়তো খুলেই দিত। বিপদে পড়ে কেউ এলে তাকে যে ফিরিয়ে দিতে হয় না। তা বুড়ি দিদি, হ্যাঁ, সে হলো গিয়ে দাদুর মা। সে দাদুকে কোলপাজা করে ধরে রাখলো, কিছুতেই দরজা খুলতে দিল না। বাতার ফাঁক দিয়ে দাদু দেখেছিল
ওই গাছতলা দিয়ে চাঁদের আলোয় এই বড় বাঘ দাপিয়ে দাপিয়ে চলে যাচ্ছে। শিবু বলে দাদু কিনা বানিয়ে গল্প বলে। এখন ভিমনির বনে একটাও বাঘ নেই, শিকারীরা মেরে মেরে শেষ করেছে। অথচ এটা বাঘ থাকার জায়গা। এইরকম জল হাওয়া মাটিতে বাঘরা ভালো থাকে, তাই এখানে বাঘের চাষ হবে। একজন লালমুখো সাহেব আর একজন বাঘবাবু এসে সব দেখে শুনে গেছে। বনের চারদিকটা ঘেরাও হবে, যাতে বাঘরা পালাতে না পারে, আর দুষ্টু লোকেরা আবার বাঘ মেরে শেষ করতে না পারে। জানো, আমার বাবা বাঘ জেমাদার হবে। বাঘ যাতে গুনতিতে কম না হয় তাই দেখবে। আমার মার কি ভয়। হ্যাঁ গো, বাঘ যে গুনবে, বাঘ যদি কামড়ে দেয়। আসলে মেয়েরা যে বড় ভীতু হয়। বাবার কিন্তু একটুও ভয় নেই। বাবা বলল, এই যে বনটা দেখছো, এতে এত গাছ কি করে হলো জানো? একটা গাছ কাটার 1 বছর আগে ঠিক ওই জাতের 3টে গাছ পুঁতে দিতে হয়। 2টো হয়তো মরে যায়, একটা বাঁচে। বড় গাছটা কেটে ফেললে সেই গাছ তার জায়গা নেয়। তোমারও তো 2টো ছেলে আছে, কানিটা বড় কিন্তু ন্যাংরা, তাকে দিয়ে কিছু হবে না। কিন্তু পুন্নুর কি তাগত দেখেছো? পুন্নু আমার জায়গা নেবে। আর শুনিনি আমি। ন্যাংচাতে ন্যাংচাতে গভীর বনে চলে গেছিলাম। হ্যাঁ, আমার নাম তানি। আমার ডান পায়ের সব আঙুল তলার দিকে দুমড়ানো। আমি গোড়ালিতে ভর দিয়ে হাঁটি। সবাই আমাকে বলে ন্যাংরা। পুন্নুও আমাকে ন্যাংরা বলে, দাদা বলে না। আমি পাঠশালে যাই না। 2 বছর আগে বাবা আমাকে নতুন সাদা পাজামা আর লাল ফতুয়া পরিয়ে ডাকঘরের পাঠশালে ভর্তি করিয়ে দিয়েছিলেন। কাঠের সিলেট আর 1 বাক্স চক কিনে দিয়েছিলেন। ওই খড়িকে এরা আসলে বলে চক। তা যেই আমি টিফিনে ছুটিতে বেরিয়ে এসেছি, অমনি সব ছেলে মেয়েগুলো আমাকে ঘিরে সুর করে বলতে লাগলো, ঘোড়া ন্যাং ন্যাং ন্যাং, কার বাড়িতে গিয়েছিলি, কে ভেঙেছে ঠ্যাং? সে যে এক দৌড়ে পালিয়ে এলাম। আর যায়নি। বাবা মারলেও যায়নি। মা আমার নতুন পাজামা ফতুয়া বাক্সে বন্ধ করে রাখলো। সেগুলো পরে সিলেটটা নিয়ে এবছরে পুন্নু পাঠশালে যাবে। আমি ওতে ছবি আঁকতাম। কি আঁকতাম জানো? পাখি উড়ছে, ঘোড়া ছুটছে, হরিণ লাফাচ্ছে, মাছ সাঁতার দিচ্ছে, ভাল্লুক পালাচ্ছে, শিকারি তীর ছুটছে। আমি তো এসব কিচ্ছু পারি না। আমি দৌড়তেও পারি না, তাই ওরা আমাকে খেলায় নেয় না। আমাদের ডেরায় কত খেলা হয় জানো? ফুটবল, দৌড়ঝাঁপ, গোল্লাছুট, খো খো। আমি খালি ভালো মার্বেল খেলতে পারি। আমার দিদা আমাকে ঠাট্টা করে বলে, তানির আবার ভাবনা কিসে? কি ভালো কাঁথা সেলাই করে, টপলিতে সুতো কাটে, রান্না করে। আমার গলা ব্যথা করে। আমি বনের মধ্যে পালিয়ে যাই। ভিমনির বনের মধ্যেই আছে তরাই নদী। তার দুধারে দুফালি বালি, তারপর টিলার গায়ে নোনা পাথর। জানোয়ারেরা সেখানে জল খেতে আসে। জল খাওয়া হলে নোনা পাথরের চাটন দিয়ে বনে ফিরে যায়। নুন ছাড়া ওরা বাঁচে না। হরিণ আসে, শেয়াল আসে, বন বিড়াল আসে, ভালুক আসে। সকালে তাদের পায়ের ছাপ দেখা যায়। শিবুর দাদু বলে, নোনা পাথরের জন্যই এখানে বাঘের চাষ হচ্ছে। তোর বাবার মাইনে কিন্তু বাড়লো।
বাবার মাইনে বাড়লেই পুণ্যর জন্যে জুতো কেনা হয়। আমার পা জুতোয় ঢোকে না। ওরা ঠাট্টা করে আমায় ফুটবল খেলতে ডেকেছিল একবার। মাকুদা ওদের কাপ্তান, তার মস্ত বুট আছে। সে আমাকে বলল, আরে তোকে জুতো কিনে দেয়নি তো কি হয়েছে রে? এই নে, এই নে, এই বুট পর। আরে তুইও খেলতে পারবি। যাইনি, বনে পালিয়েছিলাম। বনে একটা সুন্দর জায়গা আছে, মধ্যিখানটা একটা গোল গভীর পুকুরের মতো। তার ধারে বালি, তার ধারে কালো পাথরের চাঁই, চারিদিকে বড় বড় বাঁশ গাছ। কালো পাথরের উপর ছোচলো চকমকি দিয়ে আমি ছবি এঁকেছি। চিল ছোঁ মারছে, হাতির পাল সুর তুলে দৌড়চ্ছে, এই সব। যা আমি পারি না, সব আমার আঁকার জানোয়াররা পারে। পাহাড়ি ছাগল পাথর বেয়ে ছুটতে ছুটতে পাহাড়ের চূড়োয় উঠে যাচ্ছে। সেদিন দেখি আমার আঁকার জায়গায় মস্ত এক কালো বন বিড়াল শুয়ে শুয়ে 5টা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। আর একটা বাচ্চা রোগা, রোঁয়া ওঠা, তাকে সবাই ঠেলে দিচ্ছে, ঠেলে সরিয়ে দিচ্ছে। সবুজ চোখ দিয়ে মা তাই দেখছে, কিছু বলছে না। আমার বুকটা সজোরে ঢিপ ঢিপ করতে লাগলো। বিচ্ছিরি দেখতে ছানাটা। ঠিক তাদের নিচেই নদীর সেই গোল গভীর জায়গাটা, সেখানে মাছ লাফায়। তারই জলে মা বেড়াল আর ছানা বেড়ালদের ছায়া পড়েছিল। রোগা ছানা বারবার মিউ মিউ করে ঠেলে ঠুলে মার বুকের কাছে যেতে চেষ্টা করছিল, আর বারবার ভাইরা তাকে ঠেলে দিচ্ছিল। রেগে ছানাটা ফ্যাঁস করে যেই না লাফ দিয়েছে, অমনি পাথরের কিনারা থেকে খসে টুপ করে জলে পড়েছে। আমি আজকাল সাঁতরাতে পারি, এখানে এসে মাঝে মাঝে সাঁতরাই, কেউ জানে না। জলে নেমে ছানা তুলে আমার ফতুয়ার বুকে পুড়ে নিয়ে চলে এলাম। ধারালো নখ দিয়ে এসে আমাকে আঁকড়ে ধরলো। ওকে পোলতে করে দুধ খাওয়াবো, পুষবো। জানো, ও একটু খুঁড়োয়। রাতে সেই লাল মুখো সাহেব আমাদের বাড়িতে এসে বাবাকে ডেকে কি বলল, আমার উপর বাবার কি রাগ। কালো চিতার ছানা নিয়ে এসছিস? মাচা থেকে সাহেব দেখেছে। রেখেছিস কোথায়? ফতুয়ার ভেতর থেকে বের করে দিলাম। সাহেবের সঙ্গে সেই কালো মুন্সিবাবুও ছিলেন। তিনি বললেন, তোর সাহস দেখে তো সাহেব হ্যাঁ, চিতার মুখ থেকে ছানা তুলে আনলি? আমি বললাম, চিতা না তো, কালো বেড়াল, মস্ত বড়, কিন্তু ওকে না কেউ চায় না, জানেন তো। মুন্সি বললেন, সাহেব বলছেন তুমি ওকে চাও? চাইলে তুমি বুঝতে পারো, কিন্তু কে ওর যত্ন করবে বলো তো? আমি ভুষোকে আবার ফতুয়ায় গুঁজে রাখলাম। ওর নাম রেখেছি ভুষো। সাহেব হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার ডান পাটা দেখলো, তারপর আমার মাথা চাপড়ে দিয়ে গেল। রাতে বাবা বলল, সদর হাসপাতালে গিয়ে তোর পা ঠিক করিয়ে আনবো। মুন্সিবাবু সব বন্দোবস্ত করে দিচ্ছে। এই এই, বনে পালিও না, কালো চিতা ছাড়া আছে। বনের ওই দিকটা ঘিরে দিলে জানোয়াররা আর এদিকে আসতে পারবে না, বুঝলে? তারপর 1 বছর কেটে গেছে। আমি আজকাল দৌড়ই, ভুষোও দৌড়ই। শিবুর দাদুর কাছে আমার লিখতে পড়তে শেখা হয়ে গেছে। সবাই অবাক, আমি স্কুলে যাই। বলিনি, হে বোনটা বড় ভালো।